প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের জন্য আবার একটি নতুন অধ্যায় নিয়ে চলে এলাম, আয়তঘন। আজকের অধ্যায়ে আমরা জানবো আয়তঘন জিনিসটা কি এবং আয়তঘন দেখতে কেমন হয়। সঙ্গে সঙ্গে এটাও জানবো আয়তঘন বিষয় সময়ে যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানবো, সেই সূত্রের প্রমাণ দেখে নেব। এছাড়া এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো আয়তঘনের আছে সেই অঙ্কগুলো দেখব এবং আয়তঘনের সঙ্গে সঙ্গে আরেকটা এই চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট বস্তু, সেটা হচ্ছে ঘনক। ঘনকটা কি সেটাও এই চ্যাপ্টারে চলো দেখে নিই। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে একটা বস্তু আছে, দেখতে পাচ্ছ? এই বস্তুটা দেখতে পাচ্ছ কটা তল আছে দেখে নাও। 1, 2, 3, 4, 5 এবং 6। মোট 6টি তল আছে। যে কোনো এইরকম আয়তাকার যদি 6টি তল দ্বারা কোনো বস্তু থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে না, সেই বস্তুটাকে বলা হয় আয়তঘন। এবং যে বস্তুটার এই তিনটে, অর্থাৎ দৈর্ঘ্য, এই প্রস্থ এবং উচ্চতা, এই তিনটে যদি সমান হয় তখন সেই বস্তুটাকে বলা হয় ঘনক। তোমরা দেখবা যে সমস্ত আইস কিউব বা লুডুর ছক্কা বা আমরা যে সমস্ত কিউবগুলো খেলি, ওই সমস্ত বস্তুগুলো হচ্ছে ঘনকের উদাহরণ বা কিউবের উদাহরণ। ওই কিউবগুলোর সূত্র কি হবে এবং এই আয়তঘনর কি সূত্র হবে, চলো আজকে আমরা প্রমাণ করে দেখে নিই। চলো তাহলে প্রমাণ করি। সর্বপ্রথমে আমরা দেখে নেব ঘনক। ঘনক দেখতে পাচ্ছ কটা তল বললাম? 6টা তল, তাই না? এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। যখন কোনো একটি আয়তাকার, অর্থাৎ কোনো একটা বস্তুর 6টি তলই সমান থাকবে, যার এবং 6টি তলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাও সমান থাকবে, সেই আয়তাকার বা সেই কিউবকে বা সেই বস্তুকে আমরা বলবো ঘনক। এখানে দেখতে পাচ্ছ আমি 6টা তল এঁকে নিয়েছি এবং এই 6টা তল দিয়ে যদি আমি একটা কোনো বস্তু আঁকতে যাই কেমন হবে দেখো। আমি আঁকছি, দেখো। আমরা নিয়ে নিলাম, এটা কি? একটা কিউব পাচ্ছি, তাই না? দেখে নাও কটা তল হলো? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। 6টা তল আমরা পেয়ে গেলাম। এখানে দেখো তো, যে দেখো আমি যদি বস্তুর এটাকে ধরে নিই দৈর্ঘ্য, এটাকে ধরে নিই দৈর্ঘ্য, আর এটাকে ধরে নিই প্রস্থ, তাহলে এটা কি হবে? উচ্চতা। আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ এ এবং উচ্চতাও এ। কেন এ ধরলাম? কারণ ঘনকের দৈর্ঘ্যর মান যা হয়, প্রস্থের মানও তাই হয় এবং উচ্চতার মানও তাই হয়। তাই এই সমস্ত রাশিগুলোকে আমরা একই রকম ধরে নিতে পারি এবং এইগুলোকেই বলা হয় বাহু। তাহলে দেখে নাও, একটা ঘনকের মোট বাহু কটা আসছে গুনে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ মোট বাহুর সংখ্যা কটা পেলাম? বাহুর সংখ্যা পেলাম 12টি। কটি পেলাম? 12টি। তল সংখ্যা কটি পেলাম? দেখো, একটা উপরে, নিচে দুটো, তিনটে, সামনেরটা 4টে, এই পাশে একটা এবং এই পাশে একটা। তাহলে তল সংখ্যা কটি পেলাম? দেখো, 6টি। কটি পেলাম? 6টি। এবং কর কর্ণ কটি পাবো? দেখো, কর্ণ এইখান থেকে একটা চলে যাবে, এই কোণা থেকে আরেকটা চলে আসবে। তাহলে কর্ণ মোট কটা পাবো বলো? কর্ণ মোট আমরা পাবো, কর্ণ কত পাবো? 4টি। কটা পাবো? 4টি। এবং শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে হচ্ছে দুটি, তিনটি বাহুর সংযোগ স্থলকে, তিনটি বাহুর সংযোগ স্থলকে শীর্ষ বলা হয়। তাহলে এটা একটি, দুটি, তিনটি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তাহলে শীর্ষবিন্দু কয়টি পেলাম? শীর্ষবিন্দু পেলাম 8টি। দেখতে পাচ্ছ, একটা আয়তাকার বস্তুর যা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এমন বস্তুর বাহু হয় কয়টি? 12টি, তল হয় 6টি, কর্ণ হয় 4টি এবং শীর্ষবিন্দু হয় 8টি। এই হচ্ছে বিষয়বস্তু। এবার চলো এবার দেখে নিই। যদি এটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিই এ এবং এটাকে যদি প্রস্থ, দেখো দুটোই মান সমান, তাহলে এর ক্ষেত্রফলটা কত আসছে দেখো, এ ইন্টু এ বা এ স্কয়ার। এইরকম কটি তল? 6টি তল নিয়েই কি হয়েছে? এই বস্তুটা হয়েছে। তাহলে 6টি তল যদি এটার এ স্কয়ার হয়, এটারও কি হবে? এ স্কয়ার হবে। এটারও এ স্কয়ার হবে, এটারও এ স্কয়ার হবে, এটারও এ স্কয়ার হবে, এটারও এ স্কয়ার হবে। তাহলে বলো তো, এই যে ঘনকটা পেলাম, এই ঘনকের ক্ষেত্রফল কত পেলাম আমরা? ঘনকের ক্ষেত্রফল পেলাম কটা? পেলাম 6টা এ স্কয়ার, অর্থাৎ 6a স্কয়ার। তাহলে 6টা তল এর যদি আমরা 6a স্কয়ার বর্গ একক পাই, তাহলে একটি ঘনকে যদি বলে একটি তলের ক্ষেত্রফল কত, তাহলে আমরা বলো কত লিখবো? a স্কয়ার। যদি বলে দুটির ক্ষেত্রফল কত, তাহলে
2a²। যদি 3টের বলে তাহলে কত হবে 3a²। যদি 4টের বলে তাহলে 4a² লিখে ফেলবো, তাই না? এই হয়ে গেল ঘনকের ক্ষেত্রফল। এবার আমরা দেখব ঘনকের আয়তন। এবার কি দেখব আমরা? ঘনকের আয়তনের সূত্র। ঘনকের আয়তন। আয়তন যে বস্তু, আয়তন কাকে বলে আগে জেনে নিই। আয়তন মানে হচ্ছে এমন কোনো বস্তু যেটা 3 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, সেই বস্তুটারই আয়তন পাওয়া যায়। যেমন দেখো, দেখো, এটা যদি আমি একটা সোজা ধরে নিই, একটা জমি ধরে নিই, তাহলে জমির কি আয়তন পাওয়া যায়? জমির আয়তন পাওয়া যায় না, কারণ এটা 2 ডাইমেনশনাল, যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। যে কোনো জিনিস বা যে কোনো জায়গা, যে কোনো বস্তু যদি 2 ডাইমেনশন থাকে, তাহলে তার আমরা কি পাই? ক্ষেত্রফল পাই, তার কখনো আয়তন পাই না। এবং তখনই আয়তন পাবো যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য থাকবে, সঙ্গে প্রস্থ থাকবে এবং সঙ্গে উচ্চতা থাকবে, তখন সেই বস্তুটার আয়তন পাবে। কারণ আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কি a, প্রস্থ কি a এবং উচ্চতা কি a, ঘন একক। ঘন একক, তাহলে 3টে একে যদি আমরা গুণ করি তাহলে কি পাই? a³ ঘন একক। ঘনকের তাহলে আয়তন আমরা কি পেলাম? a³ ঘন একক, বা আয়তনকে অনেক সময় ঘনফলও বলা হয়। তাহলে এই হয়ে গেল আমাদের সূত্র। ঘনকের ক্ষেত্রফল 6a² বর্গ একক এবং ঘনকের আয়তন a³। এবার আমরা দেখে নেব ঘনকের কর্ণ। ঘনকের কর্ণ। ঘনকের কর্ণ। কর্ণ মানে হচ্ছে এই যে আমরা বস্তুটা পাচ্ছি এখানে ঘনক, এই বস্তুটা সব থেকে যে আড়াআড়ি বিন্দু ধরে নাও, আড়াআড়ি বিন্দু, সেটাকে দৈর্ঘ্য কত সেটাকে আবার বের করতে হবে। সেটা মানটা কিভাবে আসবে? তাহলে তোমাদের আবার ভালো করে বুঝাই। মনে করো আমি এখানে একটা ঘনক আঁকছি, দেখে নাও। ঘনক আঁকছি, আবার আঁকছি তোমাদের সুবিধার্থে। ঘনক এঁকে ফেললাম, ঠিক আছে? তাহলে ঘনকের সব থেকে বড় বাহু কোনটা হবে? এই কোণা থেকে যদি এই কোণায় নিয়ে যাই, তাহলে যেই বাহুটা পাবো সেটাই সব থেকে বড় বাহু হবে এবং এটাই কর্ণ হবে। তাহলে এই বাহুটার মান বের করতে হবে কি করে, দেখে নাও। আমি যদি এটাকে অতিভুজ ধরে নিই আর এইখানটাকে যদি একটা বাহু ধরে নিই এবং এটাকে যদি উচ্চতা ধরে নিই, তাহলে দেখো একটা কি 3 ডাইমেনশনাল একটা কি ত্রিভুজের মতো গঠন হচ্ছে। আমরা এই মানটা জানি, উচ্চতার মানটা জানি a, কিন্তু এই দুটো বাহুর মান তো জানি না। তাহলে আমরা কি করে বের করব? প্রথমে আমি এই বাহুটার মান বের করব। দেখো আমরা জানি কি এটাও a, এটাও a। তাহলে আমরা অতিভুজের সূত্র থেকে জানি কি? অতিভুজের সূত্র হচ্ছে কি? অতিভুজ সমান সমান √a² প্লাস a², তাই না? তাহলে এখান থেকে কি হয়ে যায় বলো? 2a²। তাহলে আমি কি এই বাহুটার মানটা কত পেলাম? 2a², √2a² পেয়ে গেলাম। এবার আমি কর্ণ চলে আসছি, তাই না? কর্ণ তাহলে বের করছি, দেখো। তাহলে এই যে কর্ণ, তাহলে কি হবে বলো? এই বাহুটা প্লাস এই বাহুটা, তাহলে কি হবে? এই বাহুটার মান কত পেয়েছি? 2a² প্লাস a², তাই না? তাহলে এখানে কত আসছে বলো? 3a²। আর কি দুটো a², তার জন্য কি এ বাইরে, √3 ভিতরে। এটা হয়ে গেল কর্ণ। তাহলে দেখো আমরা কি ঘনকের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম এবং ঘনকের কর্ণের মানও পেয়ে গেলাম। এবার আমরা দেখব আয়তঘন, অর্থাৎ আয়তঘন বা সমকোণী চৌপালের একই রকমভাবে 3টে সূত্র। সমকোণী চৌপালের ক্ষেত্রফল, সমকোণী চৌপালের আয়তন এবং সমকোণী চৌপালের কর্ণ। এবার এই 3টে, প্রথমে ঘনকের সূত্র বের করলাম, এবার ঘনকের সূত্র বের করব। সূত্রগুলো যখন বের হয়ে যাবে তখন আমরা চলে যাব অঙ্ক। তাহলে অঙ্কে আমরা এবার দেখব আয়তঘন দেখতে কেমন। আয়তঘন সিম্পলি যেই বাহুর বা যেই বস্তুর দৈর্ঘ্য প্রস্থ একই নয়, উচ্চতা একই নয়, অসমান, সেই বস্তুর আকারকে আমরা কি বলবো? আয়তঘন। সেই বস্তুকে আমরা বলবো আয়তঘন। যেমন একটা ইটের উদাহরণ নিতে পারো তোমরা। ইট কি একটা আয়তঘন, বা বিভিন্ন কার্টুন হতে পারে, প্লাস্টিকের বা বিভিন্ন কাগজের কার্টুন হতে পারে। এই যেমন এটা কি একটি আয়তঘনের উদাহরণ, যার দৈর্ঘ্য যদি আমি এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটাকে প্রস্থ ধরি এবং এটাকে যদি উচ্চতা ধরি, তিনটেই সমান হচ্ছে না। তাহলে এবার এখানে কি করবো? তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম l, প্রস্থকে ধরে নিলাম b এবং উচ্চতাকে ধরে নিলাম h, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? লিখবো ধরি আয়তঘনের কি লিখবো আমরা? আয়তঘনের দৈর্ঘ্য l একক, প্রস্থ b একক এবং উচ্চতা h একক, তাই না?
তাহলে একই রকমভাবে আমি এই যে প্রথমে দেখো তোমাদের যেভাবে দেখালাম ঘনকের ক্ষেত্রে ওই রকম কি হবে, এরও তো 6টা তল থাকবে। তাহলে প্রথমে যদি এই তলটাকে আমরা ধরে নিই, এই তলটার ক্ষেত্রফল, তাহলে কি আসবে দেখো। অতএব 2 নম্বর চলে আসছি, আয়ত ঘনর আয়ত ঘনর আয়ত আয়ত ঘনকের ক্ষেত্রফল তাহলে কি আসবে বলো। ক্ষেত্রফল কি আসবে, প্রথমে যদি এই ক্ষেত্রফলটা কি আসবে তাহলে বলো, এর জন্য আমরা কি পাবো বলো, বি ইন্টু এল পাবো, তাই না। তাহলে কি বি ইন্টু এল যদি ওপরের জন্য পাই, নিচের জন্যও তো পাবো, তাহলে কটা পাবো বলো, দুটো কি পাবো আমরা, বি ইন্টু এল পেয়ে গেলাম। এবার কি পাবো বলো, ওপরটা যেমন হয়ে গেল আমার, ধরো এই জায়গাটা হয়ে গেল যেমন, তেমন কি নিচেরটাও হয়ে গেল, এই দুটোর ক্ষেত্রফল হয়ে গেল। এবার কি আমার পাশেরটা নিতে হবে, পাশেরটা কি আছে দেখো, প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই মানটার জন্য কত আসবে বলো, এই মানটার জন্য আসবে কত, 2, প্রস্থ কি বি ইন্টু এইচ, তাহলে কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, দুটো নিয়েছি তার জন্য কি পেলাম, এটাও পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল। এবার সামনেটা, সামনেটা কত আছে বলো, সামনেটা কি আছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে কি এল ইন্টু এইচ, সামনে আছে যেমন তেমন কি পিছনেও তো আছে, তাই না। তাহলে দেখো সামনেটার হয়ে গেল, পিছনেরটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, 2 যদি কমন নিয়ে নিই লিখতে পারি বি ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ বর্গ একক। দেখো আমরা পেয়ে গেলাম আয়তঘনর ক্ষেত্রফল। এবার আমরা চলে যাব কোথায়, আয়তঘনের আয়তনে, আয়ত ঘনকের আয়তন, তাই না, আয়তন। আর আয়তঘনককে কি বলে বললাম, সমকোণী চৌপাল বলে, তাই না। তাহলে আয়তঘনকের আয়তন কি হবে বলো, সেই একই রকম, আমরা এখানে কি দেখলাম, শুধুমাত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য হচ্ছে কত এল, প্রস্থ কত বি, এবং উচ্চতা কত এইচ। আর এখানে কি লিখবো আমরা, ঘন একক বা একক কিউবও তোমরা লিখতে পারো। এটা হয়ে গেল আয়ত ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র। এবার আমরা কি দেখব, আয়ত ঘনকের কর্ণ, আয়ত ঘনকের কর্ণ। তো কর্ণ মানটা কি হবে, একই রকম হবে। নিচেরটা কি আসবে বলো, নিচেরটা কি আসবে, এই নিচেরটা যদি মানটা ধরে নিই কর্ণ, তাহলে এইখান থেকে কি আসবে, এই বরাবর আসবে, তাই না। আবার তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। এটা কি আবার এঁকে দেখাচ্ছি, সুন্দর করে বুঝে নেবে, সুন্দর করে। তাহলে কি হবে, এই কর্ণ থেকে এখানে আসবে, তাহলে কি এটার মান দরকার, আর এটার মানের জন্য কিসের দরকার, এটা দরকার, এটা জানি আমরা, এটা কি এল আর এটা কি বি। তাহলে আমরা কি প্রথমে কত পেলাম, বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার সঙ্গে কি হবে, এই এইচটা যুক্ত হয়ে যাবে, এইচ স্কোয়ার। তাহলে সবগুলো যদি যুক্ত করে দিই তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। এও হয়ে গেল আয়ত ঘনকের কর্ণের সূত্র। এই 6টা সূত্র যদি আমরা জানতে পারি, আমাদের যদি মুখস্থ থাকে, আমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কর সমাধান করে নিতে পারবো। তোমরা লিখে নাও এই সূত্রগুলো। চলো এবার এই সূত্র দিয়ে তোমাদের ওই সিলেবাসের অঙ্কগুলো করে দেখাই। কি আছে দেখে নাও এবার, প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও। প্রথম অঙ্কটা আছে, এই দেখো, বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। মানে আমাদের আশেপাশে যে সমস্ত বস্তুগুলো আছে তার মধ্যে ঘনক, আয়তঘনক তো আমরা সবই ওই কি বললাম তোমাদের, বিভিন্ন কি ইটগুলো হতে পারে, বিভিন্ন কাগজের কার্টনগুলো হতে পারে, এইগুলো কি আয়তঘনাকারের উদাহরণ, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান নয়। আর কি ঘনকের উদাহরণ কি বলবো, যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে কি বলবো আমরা, ঘনক বলবো। যেমন কি বিভিন্ন কিউব, খেলার কিউবগুলো হতে পারে, বিভিন্ন কি আইস কিউব হতে পারে, বিভিন্ন লুডোর ছক্কাগুলো হতে পারে, এগুলোর উদাহরণ ঘনকের। এবার আছে দেখো, পাশের যে আয়তঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুর নাম লিখো। আগেই বলে দিয়েছি, যে কোনো আয়তঘনাকার বা ঘনকের তল কয়টি, 6টি, ধার কয়টি, ধার হয়ে যাবে, ধার মানে বলে 5, ধার মানে 5, ধারও হয়ে যাবে 500, কটা হয়ে যাবে, এইগুলো হচ্ছে ধার। এই দেখো বাহু, বাহু মানে হচ্ছে ধার, ধার কয়টি হয়ে যাবে তাহলে 12টি, আর শীর্ষবিন্দু কটি হয়ে যাবে 8টি, হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো, বলছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে
সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। আগে কি বলেছে, সমকোণী চৌপাল, তাই না? তাহলে আমরা দেখে নাও, এবার অঙ্কটা করে দেখাই। অঙ্কটা কি বলছে, সমকোণী চৌপাল, 3 নম্বর অঙ্ক, তাই না? তাহলে আগে কি ছবি এঁকে নেই। এইরকম একটি সমকোণী চৌপাল, মানে কি বললাম, আয়ত ঘনাকার, তাই না? এই দেখো এরকম একটাই আয়ত ঘনাকার বস্তু আছে। বস্তু একটা সব থেকে লম্বা দণ্ড, তাহলে কি হবে, কর্ণই হচ্ছে সব থেকে লম্বা, এটা হয়ে গেল কর্ণ। এইটার দৈর্ঘ্যটা কত, তাহলে আমরা কি জানি, আমাদের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, এটা হচ্ছে 4, দৈর্ঘ্য কত বলে দিয়েছে 3, দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, আর উচ্চতা হচ্ছে 3 মিটার, হয়ে গেল। তাহলে বলো, আমরা লিখব সমকোণী চৌপালের দৈর্ঘ্য সমান সমান 5 মিটার, দৈর্ঘ্য সমান সমান 5 মিটার, প্রস্থ সমান সমান 4 মিটার, এবং উচ্চতা সমান সমান 3 মিটার, তাই না? হয়ে গেল। অতএব কর্ণের দৈর্ঘ্য, আমরা কি করে বের করবো বলো, সূত্র জানি, √/l² প্লাস b² প্লাস h², একক, বা এখানে কি আছে, মিটার, তাই মিটার, হয়ে গেল, লিখে ফেললাম। এবার মান বসিয়ে দাও, মান বসিয়ে দিচ্ছি। এল মানে কি, দৈর্ঘ্য, মানে কত, 5, তাহলে 5² বি মানে কি, প্রস্থ, তাহলে প্রস্থ মানে 4², এইচ মানে কি, তার স্কয়ার, হয়ে গেল। এবার সবগুলো মান বের করে নাও। 5² মানে কত বলো, 5² মানে 25, 5² মানে 25, 4² মানে 16, 3² মানে কত, 9, তাহলে এবার যোগ করে দাও। 5 আর 6 11, 11 6 11 আর 9 কত, 20, 20 শূন্য, হাতে পড়ে কত, হাতে পড়ে 2, 2 আর 1 3, 5, কত হলো, 50 মিটার। আর 50কে ভাঙো, এবার 50কে ভাঙলে কত পাবো বলো, 5 × 5 × 2, তাহলে এখান থেকে কি আসছে, একটা 5 বেরিয়ে যাচ্ছে, আর 2, তাহলে বলো তো কর্ণের মান কত পেলাম, 5√2 মিটার, তাই না? অতএব আমরা এবার অ্যান্সারটা লিখবো, সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য কত হবে, সবচেয়ে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এটা হয়ে গেল অঙ্ক, প্রথম অঙ্ক শেষ। এবার দেখে নাও পরের অঙ্কটা কি বলছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলা আছে 64 বর্গমিটার। ঘনকটির আয়তন হিসাব করে লিখি, তাহলে আমাকে কি করতে হবে, আয়তন বের করতে হবে। চলো আয়তন বের করে নিই, আয়তন বের করবো। তাহলে এখানে আমরা চলে যাচ্ছি 4-এর অঙ্ক, তাই না? একটি কি আছে, ঘনক আছে, এই দেখো একটা ঘনক। ঘনক মানে কি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাই না? এই দেখো ঘনক। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, মনে করলাম এটা হচ্ছে একটি তল, যার ক্ষেত্রফল কত বলা আছে, 64 বর্গ মিটার, তাই না? একটির বলা আছে মিটার। আর বলো, এটা যদি একটি 64 হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, a², তাহলে a² সমান সমান 64, এখান থেকে এ বের করে ফেলবো, আর এ বের করলে কি হয়ে যাবে, তার আয়তনও বেরিয়ে যাবে, তাই না? চলো তাহলে এবার ধরে নিই, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার, ধরে নিলাম a মিটার। a মিটার যদি হয়, তাহলে অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি কি বলো, শর্তানুসারে লিখতে পারি কি, a² সমান সমান 64, তাহলে a সমান সমান কত হবে বলো, √64, তাহলে a সমান সমান কত আসবে, 8 × 8, তাহলে a সমান সমান কত হলো, 8, এর মান পেয়ে গেলাম কত, 8। তাহলে a যদি 8 হয়, অতএব ঘনকটির তাহলে বলো আয়তন কত হবে, আয়তন সমান সমান কত বলো, a³ মানে কত, 8 এর কিউব,
তাই না? আর 8 এর কিউব মানে কত? 3টে 8 এর গুণফল, তাই না? 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন মিটার। এটা হয়ে গেল। তাহলে এবার করো 8 এ 8 এ 64, 64 ইন্টু 2 কত আসবে? 4 8 32, হাতে পড়ে 3, আর এখানে কত? 6 40, 51, 512 ঘন মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ঘনকটির